হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স এগেইন। তোমরা যারা ক্লাস 11 এবারে পরীক্ষা দিচ্ছ, মানে সেকেন্ড সেমিস্টার, তোমরা আমাকে কমেন্টে জানাচ্ছিলে যে স্যার ফার্স্ট সেমিস্টারে আপনি ক্লাস শুরু করছেন ক্লাস 11-এর, নতুন 11-এর, তো আমাদের 12-এর জন্য কি ক্লাস শুরু হবে না? অবশ্যই হবে। 12-এর জন্যও ক্লাস শুরু হবে, খুব তাড়াতাড়ি শুরু হবে, কিন্তু তার জন্য তোমাদের তো 11-এর পরীক্ষাটা শেষ হওয়া খুব জরুরি। তোমাদের 11-এর পরীক্ষা শেষ হওয়ার পরই আমি বলে দেবো কী বার তোমাদের ক্লাস হবে ক্লাস 12-এর জন্যে, শিডিউল বানিয়ে দেবো। যেরকম সপ্তাহে 2 দিন আমি ক্লাস নিচ্ছি ফার্স্ট সেমিস্টারের জন্যে, নেক্সট সোমবার দিন ক্লাস হবে, তারপর আমরা সেকেন্ড সেমিস্টারের ক্লাস স্টার্ট করবো, থার্ড সেমিস্টারের ক্লাস স্টার্ট করবো। ফার্স্ট এবং থার্ড চলবে এখন, অড সেমিস্টার বলতে পারো। তো দেখো, থার্ড সেমিস্টার মানে ক্লাস 12 স্টার্ট হবে, এবং তোমরা ক্লাস 11-এ যারা পরীক্ষা দিচ্ছ তারা তো পরিচিত হয়েই গেছো সিলেবাসের সঙ্গে, যে কীভাবে পরীক্ষার প্যাটার্ন। যেরকম ক্লাস 11-এ তোমাদের ফার্স্ট সেমিস্টারে 35 ছিল এবং MCQ ছিল, সেকেন্ড সেমিস্টারে 35 কিন্তু ডেসক্রিপটিভ কোয়েশ্চেন ছিল। তো এখানেও একই রকম হবে। থার্ড সেমিস্টারের ক্ষেত্রে তোমাদের MCQ কোয়েশ্চেন হবে, অর্ধেকটা সিলেবাস থাকবে, এবং লাস্ট সেমিস্টার মানে ফোর্থ সেমিস্টারে তোমাদের বাকি 35 মার্কস হবে, যেখানে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন হবে। এখন ঘটনাটা হচ্ছে যে তোমরা যদি দুটো সেমিস্টার 11-এ পড়াশোনা করে পরীক্ষা দিচ্ছ, তাহলে তোমাদের এই রিয়েলাইজেশনটা নিশ্চয়ই হয়ে গেছে যে অবজেক্টিভ পরীক্ষার জন্য প্রিপারেশন কিন্তু অবজেক্টিভ হবে না, সাবজেক্টিভ হবে। মানে দেখো, পরীক্ষার প্যাটার্ন যাই হোক, কোয়েশ্চেন প্যাটার্ন যাই হোক, ফিজিক্স পড়ার যে প্যাটার্ন একই থাকবে। তোমাকে হয়তো অনেকে বলবে যে স্যার এইভাবে পড়তে হবে, যে স্টুডেন্টদেরকে বলবে যে এইভাবে পড়তে হবে, অবজেক্টিভ কোয়েশ্চেন হয়ে গেছে, এইভাবে পড়তে হবে, সেইভাবে পড়তে হবে, এই বই পড়তে হবে, সেই বই পড়তে হবে। কিন্তু একটা কথা তোমাদেরকে আমি পরিষ্কার জানাচ্ছি, ফিজিক্সের ক্ষেত্রে কোয়েশ্চেন করে কোয়েশ্চেনের আনসার করা যায় না। যে তুমি যদি মনে করো যে আমার 35টা কোয়েশ্চেন আসবে, তাহলে আমি 3000টা কোয়েশ্চেন প্র্যাকটিস করে নিয়ে আমি পেরে যাব, একদমই কিন্তু করতে পারবে না। তাহলে কি করতে হবে? বেসিক কনসেপ্টস ক্লিয়ার করতে হবে। দেখো, ফার্স্ট সেমিস্টারে তোমাদের ডেরিভেশন নেই, তার মানে এমন নয় যে ডেরিভেশনগুলো তুমি করবে না। ডেরিভেশনগুলো তুমি করবে, কিন্তু ডেরিভেশনগুলো প্র্যাকটিস করার দরকার নেই বেশি। যেমন ধরো, একটা ডেরিভেশন পরীক্ষায় লিখতে গেলে তুমি হয়তো ডেরিভেশনটা একবার বুঝে গেলে কীভাবে রেজাল্ট আসছে, তারপর সেটাকে আবার তুমি 5 বার প্র্যাকটিস করো যাতে পরীক্ষায় লিখতে পারো। কিন্তু MCQ পরীক্ষার ক্ষেত্রে তোমাকে সামান্য একটু যেটা চেঞ্জ করতে হবে, পড়াশোনার ধরনটা বা টিচারদের পড়ানোর ধরনটাই কী থাকবে। টিচারকে টপিক্সটা বোঝাতে হবে, ডেরিভেশন করতে হবে। আচ্ছা, শুধুমাত্র MCQ কোয়েশ্চেন করাবো তা নয়, টপিক ওয়াইজ সলভড এক্সাম্পলও করতে হবে। দেখো, ফিজিক্সের ক্ষেত্রে MCQ কোয়েশ্চেন আর ডেসক্রিপটিভ কোয়েশ্চেনের মধ্যে কি বিশেষ কোনো পার্থক্য আছে? যখন একটা নিউমারিক্যালস দেবে, এখানে তোমাকে আনসারটা বের করতে হবে, ওখানে 4টা আনসার দিয়ে দেবে। মনে করো একটা কোয়েশ্চেন তুমি করার পরে আনসার বেরোচ্ছে 2 কি 3, একটা নাম্বার আনসার বেরোলো, মনে করো সাপোজ একটা নাম্বার আনসার বেরোচ্ছে, তো 4টা নাম্বার দেওয়া হবে, তার থেকে একটা চুজ করতে হবে। মানে তোমাকে অঙ্কটা তো আলটিমেটলি করতে হবে। সেটা তুমি ডেসক্রিপটিভ পরীক্ষায় হলে লিখে লিখে করতে, এখানে তুমি রাফলি করে আনসারটা বের করবে, করতে তো হবে আলটিমেটলি। তাহলে ডিফারেন্স কিন্তু তেমন নেই। তাহলে ডিফারেন্স কি না, ডিফারেন্স হচ্ছে ডেরিভেশন বা ডেফিনেশন, যেগুলো তুমি বারবার মুখস্থ করতে বা প্র্যাকটিস করতে। আমি মুখস্থই বলবো, কারণ লেখার জন্য তোমরা মুখস্থই করতে আসলে। এখানে সেটার প্রয়োজন হবে না, ডেরিভেশনটা জাস্ট একবার কি দুবার বুঝবে, বাস হয়ে গেল, এন্ড রেজাল্টটা মনে রাখবে। কিন্তু কোয়েশ্চেন এমনভাবে ফর্ম করা যেতে পারে যে ডেরিভেশনের প্রসেসটা কাজে লাগবে, তাই জন্য ডেরিভেশন কিন্তু স্কিপ করা চলবে না। ডেরিভেশন করাটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কিন্তু ডেরিভেশনটাকে বারবার প্র্যাকটিস করে আন্দাজে লেখার মতো যে পরিস্থিতি, সেটা না করলেও হবে। ঠিক আছে, নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম যে পড়াশোনার প্যাটার্নটা কীরকম হবে ক্লাস 12-এর জন্যে। ওকে, তো নেক্সট দেখো, আমরা সিলেবাসটা তোমরা অলরেডি জানো যে সিলেবাস কীভাবে ডিস্ট্রিবিউটেড থাকে। আমি তবু একটু সামান্য বলছি তোমাদেরকে। দেখো, এইখানে যে সিলেবাসের প্যাটার্ন রয়েছে, দেখো এখানে 5টা ইউনিট থাকবে। ঠিক আছে, তো এখানে প্রথম যে ইউনিটটা আছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ, ফার্স্ট যে ইউনিট আছে ইলেকট্রোস্ট্যাটিক্স। প্রথম ইউনিট হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। তো ইলেকট্রোস্ট্যাটিক্সের যে সিলেবাস, দেখো ইলেকট্রিক চার্জ অ্যান্ড ফিল্ডস, এই সাব টপিক্স রয়েছে, এবং সিলেবাস দেখো পরিষ্কার লেখা আছে, ইলেকট্রিক চার্জেস, কনজারভেশন অফ চার্জ। এই সিলেবাসটা কিন্তু কোথায় দেওয়া রয়েছে? ওয়েবসাইটে দেওয়া রয়েছে। এই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে। অনেকে জিজ্ঞেস করে, স্যার আমি যদি ছায়া প্রকাশনীর বইটা পড়ে নিই, আমি যদি সাঁতরা প্রকাশনীর বইটা পড়ে নিই, তাহলে কি হবে না? দেখো, হবে তো অবশ্যই, যে কোনো বইতে এই সিলেবাসটাকে কভার করার চেষ্টা করে। কিন্তু একটা জিনিস তুমি ভেবে দেখো, তুমি কি বই পড়ছো কিন্তু ইম্পর্টেন্ট নয়। যারা কোয়েশ্চেন করবে, এরম ভাবার কিছু কারণ নেই যে ছায়া প্রকাশনীর বই থেকে কোয়েশ্চেন দিয়ে দেবে, সাঁতরার বই থেকে কোয়েশ্চেন দিয়ে দেবে, এরকম ভাবার কোনো কারণ নেই। যারা কোয়েশ্চেন করবেন তারা অবশ্যই সিলেবাসটাকে ফলো করবে। সিলেবাসে লেখা আছে ইলেকট্রিক চার্জেস, কনজারভেশন অফ চার্জেস, মানে এখান থেকে কোয়েশ্চেন দেবে।
এখানে অ্যাকচুয়ালি প্রপার্টিজ অফ চার্জেস বলতে চাইছে। এবারে দেখো সিলেবাসে তো একদম ডিটেলস অত কিছু লেখা থাকবে না, এটা টিচারের রেসপন্সিবিলিটি যে এটা লেখা আছে ইলেকট্রিক চার্জেস অ্যান্ড কনজারভেশন অফ চার্জেস, তার মানে কি আমি শুধু ইলেকট্রিক চার্জ বলতে কী বোঝো আর কনজারভেশন অফ চার্জ কি এটা পড়েই চলে যাবো? না, ইলেকট্রিক চার্জের যে প্রপার্টিগুলো রয়েছে সেগুলো সবগুলোই বলতে হবে। কোয়ান্টাইজেশন অফ চার্জ, এডিটিভ নেচার অফ চার্জ, এটা তো টিচারের রেসপন্সিবিলিটি যে তোমাকে, কারণ তুমি সিলেবাসটা দেখে এখনই বুঝতে পারবে না সিলেবাসটাতে কী বলতে চাইছে, এটার জন্য তোমার সময় লাগবে। তোমার যখন পুরো কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, পড়া কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে যে আসলে কি লেখা রয়েছে। ঠিক আছে, তো এই সিলেবাস অনুযায়ী আমি পড়াবো এবং এই সিলেবাস অনুযায়ী আমি তোমাদেরকে ক্লাস নোটসও প্রোভাইড করব। ওকে, সিলেবাস অনুযায়ী আমি পড়াবো এবং এই সিলেবাস অনুযায়ী তোমরা ক্লাস নোটস পেয়ে যাবে। ক্লাস নোটস কোথায় পাবে? ক্লাস নোটস আমি অলরেডি দিয়ে রেখেছি, আগের বছর থেকে দেওয়াই আছে ক্লাস নোটসগুলো সব চ্যাপ্টারের। কোথায় পাবে? টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমার টেলিগ্রাম চ্যানেলের যে নাম সেটা হচ্ছে বং ফিজিক্স 11-12, বাস। কিন্তু বং ফিজিক্সের স্পেলিংটা এরকম, তোমরা জানো আমার চ্যানেলটারও নাম দেওয়া আছে BONGFIZIKS, বং ফিজিক্স 11 and 12, বং ফিজিক্স 11 and 12 এই চ্যানেলটাতে তোমরা কিন্তু পেয়ে যাবে নোটসগুলো। ঠিক আছে, আমি চ্যানেলের লিঙ্কও দিয়ে দেবো ডেসক্রিপশানে, আদারওয়াইজ তোমরা টেলিগ্রামে এই চ্যানেলটা সার্চ করতে পারো। এখানে তোমরা জয়েন হয়ে গেলে নোটস একদম চ্যাপ্টার ওয়াইজ পরপর যেভাবে সিলেবাস লেখা আছে একদম সিলেবাস ওয়াইজ আমি নোটস প্রিপেয়ার করে রেখেছি ওখানে। কিন্তু নোটস সাথে কোনো কোয়েশ্চেন নেই, শুধুমাত্র থিওরিটা আছে। কোয়েশ্চেন আমি ক্লাসে করাবো, যে কোয়েশ্চেনগুলো করাবো সেগুলোর PDF ফরম্যাটস আবার আপলোড করে দেবো। ওকে, আর যদি আমি পারি তো নোটসটাকে আবার মডিফাই করবো যদি সময় পাই, যেখানে, কারণ ওইটা তো আগের প্যাটার্ন অনুযায়ী করা আছে, কিন্তু আগের প্যাটার্ন পরের প্যাটার্ন কোনো ব্যাপার নয়, আমি একটু আগেই বললাম। ওখানে পুরো তোমার থিওরিটি করা আছে, একদম থিওরি লেখা আছে, যেটা তোমাকে মেন তোমার বিষয়। এবার ওর যে কোয়েশ্চেন আমি পারলে মডিফাই করে দেবো, না হলে ক্লাসে যে কোয়েশ্চেনগুলো করাবো তার PDF ফরম্যাট আমি আপলোড করে দেবো। ওকে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। পুরো সিলেবাস একদম টপিক ওয়াইজ আমি কভার করবো এই চ্যানেলে। সেমিস্টার 3 পুরো সেমিস্টার, 3rd সেমিস্টারের ক্লাস আমি এখানে দেবো। ওকে, এই চ্যানেলে দেবো একদম ফ্রি অফ কস্ট। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই শেয়ার করো বন্ধুদের মধ্যে। ওকে, তো আমরা নেক্সট ক্লাস থেকে স্টার্ট করবো একদম প্রথম। এখানে দেখো আলাদা করে সিকোয়েন্সভাবে কোনো পড়ানোর কিছু নেই, পরপর পড়ালেই হবে। কারণ 11-এর ক্ষেত্রে প্রথম দিকে একটু সমস্যা হয়, তোমাদের তো বেসিক কনসেপ্টসগুলো রয়েছে ম্যাথামেটিক্সের, যে ম্যাথামেটিক্সগুলো প্রয়োজন হবে সিম্পল। এখানে বেসিক্যালি যেটা প্রয়োজন হবে, ভেক্টর প্রচুর ইউজ হবে, ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজমে ভেক্টর প্রচুর ইউজ হবে। তোমরা বরঞ্চ পরীক্ষার পরেই 11 পরীক্ষার পর পারলে তোমরা ভেক্টর চ্যাপ্টারটা একবার রিভিশন করে নিও। ওকে, তো এইভাবে যদি তোমরা পড়ো অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে এবং প্রথম থেকে সিরিয়াস হয়ে পড়াশোনা করো। ওকে, আর এরকম চিন্তার কোনো কারণ নেই যে MCQ মানে সব যেই মেন অ্যাডভান্সের কোয়েশ্চেনগুলো দিয়ে দেবে। এটা বোর্ড এক্সামের পরীক্ষা, তার কথা মাথায় রেখে কোয়েশ্চেন সেট হবে, তোমাকে শুধু বুঝতে হবে টপিকসগুলো। ওকে, তো তোমাকে শুধু টপিকসগুলো বুঝতে হবে। ওকে, তো দেখো এইভাবে আমরা পরপর পড়ে যাবো, পরপর পড়তে থাকবো। ইলেকট্রোস্ট্যাটিক্সের পরে কী আছে দেখো, ইলেকট্রোস্ট্যাটিক্সের এখানে একটা সাব টপিক্স আছে তোমার পোটেনশিয়াল। হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল অ্যান্ড ক্যাপাসিটেন্স আছে, মানে প্রথম চ্যাপ্টার এটা ইলেকট্রিক ফিল্ড, তারপরে ইলেকট্রিক পোটেনশিয়াল, তারপরে ক্যাপাসিটেন্স। ওকে, তারপরে এইটা হয়ে গেলেই আমরা ক্যাপাসিটেন্স হয়ে গেলে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি পড়বো। ইউনিট 2-তে রয়েছে, ইউনিট 3-তে ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট ইন ম্যাগনেটিজম। ইউনিট 4-এ কী রয়েছে দেখো, ইউনিট 4-এ রয়েছে তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট, এবং ইউনিট 5-এ রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। তো এইখানে আমাদের সেমিস্টার 3 পুরো শেষ হলো। ওকে, তো 5টা ইউনিট সেমিস্টার 3-তে রয়েছে, আর বাকি 5টা ইউনিট তোমরা জানো সেমিস্টার 4-এ থাকবে। ওকে, তো এই প্রথম 5টা ইউনিট খুব ভালো চ্যাপ্টার্স। ফার্স্ট সেমিস্টার তোমরা ভালো করে মার্কস তুলে রাখো, MCQ পরীক্ষা মার্কস ভালো উঠবে যদি সব করতে পারো। 35 আউট অফ 35 পাওয়ার একটা চান্স রয়েছে। ঠিক আছে, সেকেন্ড সেমিস্টার যেহেতু ডেসক্রিপটিভ একটু মার্কস কাটা যেতে পারে, কিন্তু ফার্স্ট সেমিস্টার যদি তোমরা ভালো করে প্রিপারেশন নাও কোনো সমস্যা হবে না। ওকে, চলো আজকে এইটুকুই বললাম। অবশ্যই তোমরা প্রিপারেশান স্টার্ট করে দেবে, যেই তোমাদের পরীক্ষা শেষ হবে সঙ্গে সঙ্গে তোমরা ক্লাস করতে চলে এসো। ঠিক আছে, আমি প্রতিদিন ক্লাস নেবো, সাধারণত রাত্রিবেলায় ক্লাস নেবো। তোমরা যদি অফলাইন টিউশন যাও অসুবিধা হবে না। আমার ক্লাস টাইমিং রাত্রি 9:30 থেকেই থাকবে। কী বাদ থাকবে, রাত্রি 8টা, আদারওয়াইজ 9:30 কিছু একটা কী বাদ থাকবে, কীভাবে ক্লাস নেওয়া হবে, তোমরা চ্যানেলটাকে ফলো করলে, আমার ক্লাসগুলোকে অ্যাটেন্ড করলে আমি সেখানেও বলতে থাকবো, আর এবং এছাড়াও কমিউনিটি পোস্টে আমি ইনফরমেশান দিয়ে দেবো। ওকে, তো চলো আজকে এইটুকুই থাক। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আমি আশা করছি যে কীভাবে তোমাদেরকে পড়তে হবে, কীভাবে স্টাডি করতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, তোমরা অনেকে বই জিজ্ঞেস করেছো তাহলে কোন বইটা পড়বো। দেখো, বাংলা ভার্সনে তোমরা যে কোনো একটা বই কিনে নাও, ছায়া প্রকাশনী বা সাঁতরা। বাংলা ভার্সনের বইয়ে তোমাকে বিশাল কিছু সাহায্য করবে না। বাংলা ভার্সনের যে বইগুলো রয়েছে, বইগুলো মেনলি হচ্ছে যে কোয়েশ্চেন ব্যাংক। ওগুলো তো বই বলা খুব ভুল, মানে কনসেপ্ট এত ভালো করে লেখা নেই, কোয়েশ্চেন অ্যান্সার খুব বেশি আছে, খুব বেশি পরিমাণে তোমার
বলতে পারো নিউমারিক্যালস দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া আছে। কোয়েশ্চেন অ্যান্সারের পারপাসে তোমার বাংলা ভার্সনের বইগুলো কাজে লাগবে, কিন্তু কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার করা নেই বইগুলোতে টপিক ওয়াইজ। সেগুলো আমি অবশ্যই তোমাদেরকে ক্লাসে পড়াবো খুব ভালো করে। এছাড়াও যদি তোমরা ইংলিশ ভার্সনের একটি বই পড়তে পারো, সেটা হচ্ছে জানো সবাই পপুলার বই এইচসি ভার্মা কনসেপ্ট অফ ফিজিক্স, তাহলে তোমাদের কনসেপ্টগুলো আরও ভালোভাবে ক্লিয়ার হবে। ওকে, আর যদি তোমরা চাও যে নিট জেইর জন্য পড়তে, তাহলে ডিসি পান্ডে, ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ারেন্সের পরে যদি তোমরা জেই মেন অ্যাডভান্সের জন্য পড়তে চাও বা নেটের জন্য পড়তে চাও, নেটের জন্য ডিসি পান্ডে খুব পুরো ডিটেলস একদম কমপ্লিট পড়ার দরকার নেই, কিছু মানে টপিকসগুলো বেছে বেছে পড়তে হবে, বা প্রবলেমসগুলো সব প্রবলেমস করার দরকার নেই। কিন্তু যেই মেন এবং অ্যাডভান্সের ক্ষেত্রে তোমরা ডিসি পান্ডের যে 5টা ভলিউম আছে কমপ্লিট পড়বে। অথবা তোমরা যদি নিটের জন্য পড়াশোনা করতে চাও, ডিসি পান্ডে নিটের জন্য 2টো ভলিউম আলাদা আলাদা পাওয়া যায়, 2টো ভলিউমে সব কভার করা আছে, সেটাও কিনতে পারো। অনলি ফর অবজেক্টিভ ফিজিক্স নিট ভলিউম 1 অ্যান্ড ভলিউম 2 বাই ডিসি পান্ডে, সেটাও খুব ভালো বই। অথবা যদি তোমরা যেই মেন এবং অ্যাডভান্সের জন্য পড়তে চাও, তাহলে ডিসি পান্ডের পুরো 5টা ভলিউম পড়তে হবে, তার সঙ্গে এইচসি ভার্মা, এনাফ। কোনো তোমার বড় বড় কোচিং সেন্টার লাগবে না। আর তোমরা আমার ক্লাসগুলো করবে। আমার ক্লাসের যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আমি ক্লাসগুলোতে এমনভাবে পড়াবো তোমাদের থিওরি সব কমপ্লিট হয়ে যাবে যেই মেন অ্যাডভান্স অবধি। শুধুমাত্র যেটা বাকি থাকবে সেটা হচ্ছে যে নিউমারিক্যালস। দেখো আমি আবারও বলছি, ওয়েস্ট বেঙ্গলের সিলেবাস আমাদের খুব ভালো। এই সিলেবাসটা একদম যেই মেন অ্যাডভান্সের যে সিলেবাস রয়েছে, অ্যাডভান্সে কিছু কিছু টপিক্স বাড়তি আছে, যেই মেন তো একদম ম্যাচ করে যাবে বা নিটও ম্যাচ করে যাবে। তাহলে তোমরা এই টপিকসগুলো পরপর পড়ে যাচ্ছ, মানে তোমাদের যেই মেন নিটের জন্য প্রিপারেশন অলরেডি হয়ে যাচ্ছে। তাহলে বাকি কী থাকলো, তোমাদেরকে এক্সট্রা কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। কোন কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবে? নিট এবং যেই বা যেই অ্যাডভান্সের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, যেই মেন অ্যাডভান্স এবং নিটের প্রিভিয়াস, মানে তোমার অ্যাকর্ডিং টু তোমার লক্ষ্য যদি যেই অ্যাডভান্স থাকে তাহলে নিট যেই মেন যেই অ্যাডভান্স করো। যদি তোমার লক্ষ্য থাকে যেই মেন অবধি, তাহলে নিট এবং যেই মেন করো। ওয়েস্ট বেঙ্গল জয়েন থাকলে ওয়েস্ট বেঙ্গল জয়েন করো। কিন্তু বেস হচ্ছে যে এই থিওরিটা, এই সিলেবাসটা হচ্ছে তোমার বেস। এই বেসটা আমি খুব ভালো করে তোমাদের তৈরি করে দেবো। তারপর তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন করলেই হয়ে যাবে। আর তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো, যদি তোমাদের মনে হচ্ছে যে নেক্সট ইয়ার আমরা এই কম্পিটিটিভ এক্সামগুলো দেবো, তাহলে ক্লাস 11-এর ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করবে। তাহলে কী হবে, তোমাদের 11, 12 অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ সব সেমিস্টারই হয়ে যাবে। ওকে, যখন তোমরা 12-এ পরীক্ষা দেবে তখন তোমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে। কাজে আমি সাজেস্ট করবো তোমাদেরকে 11 এবং 12 দুটোই অ্যাটেন্ড করা। ওকে, তাহলে তোমাদের যেই মেন নিট বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য প্রিপারেশনও কমপ্লিট হয়ে যাবে। ওকে, থিওরিটা একদম কমপ্লিট হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে আমি নিউমারিক্যালস করাবো। বুঝতে পারছো, খুব বেশি যদি নিউমারিক্যালস প্র্যাকটিস করা যায় তাহলে সিলেবাস শেষ করা মুশকিল হয়ে যাবে। তাই জন্য নিউমারিক্যালসটা আমি লিমিটেড নিউমারিক্যালস রাখবো, মানে যেগুলো প্র্যাকটিস করলে তোমার সাবজেক্টটা সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে, শুধুমাত্র সেই নিউমারিক্যালসগুলোই আমি প্র্যাকটিস করাবো। তারপরে আলাদা আমি প্র্যাকটিস সেশন রাখতে পারি, সেটা আলাদা বিষয়। কিন্তু ইনিশিয়ালি যেটা আমি করবো সেটা হচ্ছে যে থিওরি আন্ডারস্ট্যান্ডিং এবং সঙ্গে সঙ্গে কিছু নিউমারিক্যালস, কিছু এমসিকিউ। ওকে, এইভাবে আমরা আগে পুরো সিলেবাসটাকে শেষ করে নেব। তারপরে যদি আমাদের সময় থাকে তখন আমরা এক্সট্রা ওই যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, নিট যেই বা যেই মেন অ্যাডভান্স এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করব। ওকে, যেই অ্যাডভান্সের খুব বেশি ক্যান্ডিডেট নেই আমি জানি, তবু যারা আছো স্পেশালি আমাকে তোমরা মেসেজ করতে পারো, যে অ্যাডভান্সের জন্য আমি আলাদাভাবে গাইড করে দেবো। ওকে, তো চলো ঠিক আছে, আজকে এইটুকুই বললাম। তোমরা পরীক্ষাটা ভালো করে দাও ক্লাস 11-এ, তারপর অবশ্যই তোমরা লাইভ ক্লাসে চলে আসবে। ওকে, থ্যাংক ইউ।